এবার ভৌমিক পরিবার কি করবে? ওরা তো এই ক্যাম্পে আসার সময় সঙ্গে করে কোনো ভালো ডাক্তারও নিয়ে আসেনি, আর কোনো অ্যাম্বুলেন্স ফেসিলিটিও রাখেনি। আমার বউয়ের যদি এখন কিছু হয়ে যায় তাহলে কি হবে? কুণালের হাবভাব দেখে, তার কথা শুনে অমিয়র চেহারা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। আরে কুণাল, কিচ্ছু চিন্তা করো না, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সকে ফোন করছি। এখানে কোনো না কোনো ডাক্তার থাকবেই। কোনো রকমে তোতলাতে তোতলাতে অমিয় বলল। কুণালের রাগ দেখে এমনিতেই চোখে অন্ধকার দেখছিল সে। অমিয় এমনিতে প্রচণ্ড অহংকারী একজন মানুষ। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও তার মুখে সবসময় একটা অ্যারোগেন্ট ভাব বজায় থাকে। কিন্তু এখন সামনে থাকা মানুষটার নাম কুণাল লাহা, আর তার সামনে যদি অমিয় একটুও অ্যারোগেন্ট হয়ে পড়ে তাহলে তার মৃত্যু নিশ্চিত। ঠিক সেই সময় নীল ভিড় ঠেলে এগিয়ে এসে বলল, শুধু শুধু নিজের সময় নষ্ট করো না। এই জায়গাটা শহর থেকে অনেকটাই দূরে, যদি অ্যাম্বুলেন্স পাওয়াও যায় তাও আসতে যতক্ষণ সময় নেবে ততক্ষণে আমরা অদিতিকে বাঁচাতে পারবো না। নীল, প্লিজ এভাবে বলো না, আমি অদিতিকে ছাড়া বাঁচবো না, প্লিজ কিছু একটা করো। নীলকে দেখা মাত্রই কুণালের অসহায় মুখে ভরসার চিহ্ন দেখা দিল। নীল কিছু বলে ওঠার আগেই আদ্রিতা এগিয়ে এসে আগ বাড়িয়ে বলল, আপনি কিছু মনে করবেন না, কিন্তু নীল এই অসুখের চিকিৎসা করতে জানে না। প্রচন্ড ভয় পেয়ে বলল আদ্রিতা। নীল অবাক হয়ে তাকিয়ে থাকলো আদ্রিতার দিকে। আদ্রিতা ভেবেছিল যে যদি নীল কোনো উল্টোপাল্টা কথা বলে ফেঁসে যায়, সেটা আদ্রিতা চাইছিল না। যদিও আদ্রিতার নীলের বিয়ে 3 বছর কেটে গিয়েছিল, কিন্তু তাও আদ্রিতা তাকে এতদিনেও খুব বেশি চিনে উঠতে পারেনি। আর আদ্রিতা এই কয়েক বছরে নীলকে কখনো কারোর চিকিৎসাও করতে দেখেনি। আর সব থেকে জরুরি কথা, অদিতি লাহা পরিবারের বউ। যদি চিকিৎসা করতে গিয়ে নীল এদিক ওদিক কিছু করে ফেলে তাহলে কি হবে? আদ্রিতা লাহা পরিবারকে চটানোর মতন ভুল করতে চাইছিল না। কুণাল, তুমি কোনো চিন্তা করো না। যেই নীল কথা বলতে শুরু করলো তখনই আদ্রিতা নীলকে তাড়াতাড়ি চুপ করিয়ে দিল। নীল, তুমি চুপ করো, এটা উল্টোপাল্টা কথা বলার সময় নয়। আদ্রিতা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে দুজন মানুষের কথার মাঝখানে কথা বলতে শুরু করে দিয়েছিল। আরে বাবা, তুমি একটু শান্ত হও, আমি খুব ভালো করে জানি যে আমার কি করা উচিত। নীল শান্তভাবে আদ্রিতাকে বলল। এরপর আর সময় নষ্ট না করে নীল সরাসরি কুণালকে জিজ্ঞেস করল, কুণাল, আমাকে একটা কথা বলো, অদিতি কি উল্টোপাল্টা কিছু খেয়েছিল? নীল খেয়াল করেছিল যে অদিতির ঠোঁটের কোণায় হলুদ হলুদ কিছু একটা লেগে রয়েছে। সকাল থেকে তো অনেক কিছুই খেয়েছে, আলাদা করে আর কি বলবো। একটু ভেবে কুণাল বলল, কিন্তু হ্যাঁ, এখানে আসার পর থেকে ও আর কিছু খায়নি। শুধু আমরা যখন নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম তখন গাছে একটা কামরাঙা দেখেছিলাম, আমি ওটা পেড়ে অদিতির হাতে দিয়েছিলাম। ও শুধু কামরাঙাটাই খেয়েছে। এই কথা শুনতেই নীলের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সেও নদীর ধারে ওই গাছটাকে লক্ষ্য করেছিল, কিন্তু সেই গাছটা কামরাঙা নয়, বরং সেই গাছটা আসলে একটা ওষুধের গাছ। সেখান থেকে নানা রকমের ওষুধ তৈরি করা হয়ে থাকে। নীল সেটা জানত। 3 দিন আগে নীল নিজের সেক্রেটারি নন্দিতাকে একজন লোক খুঁজে দিতে বলেছিল যে সংস্কৃত পড়তে পারে। নন্দিতা যথারীতি একজন লোক খুঁজে দিয়েছিল। তারপর তাকে শালিনীর দেওয়া ওই দুটো বই দিয়ে সেটার বাংলা অনুবাদ করতে বলেছিল নীল। 2 দিন আগে সেই বই দুটোর বাংলা ভার্সন লোকটা দিয়ে গিয়েছিল। তারপর সারা রাত জেগে বাংলা অনুবাদ করা বই দুটোকে প্রায় মুখস্থ করে ফেলেছিল নীল। শালিনীর কোনো ধারণাই ছিল না যে ওই বই দুটো ঠিক কতটা কাজের। কিন্তু নীল জানতো যে বই দুটো খুবই ইম্পর্ট্যান্ট, আর আজ সেটা প্রমাণও হয়ে গেল। অদিতি যেই ফলটা খেয়েছিল বইতে সেই ফলটার নাম সোনালী ফল হিসাবে উল্লেখ করা আছে। ফলটা খুবই বিষাক্ত, কিন্তু এর চিকিৎসা খুবই সহজ। নীলের শুধু মাছের তেল প্রয়োজন। যদি ঠিক সময় অদিতিকে মাছের তেল খাইয়ে দেওয়া যায় তাহলে ওই ফলের বিষ অকেজো হয়ে পড়বে। কিন্তু সেই তেল সরাসরি খাওয়ানো যাবে না, একটা নিয়ম আছে। নীলকে সেটারও ব্যবস্থা করতে হবে। কুণাল, আমার কাছে বৌদিকে বাঁচানোর একটা উপায় আছে, কিন্তু আমি যেভাবে বৌদির চিকিৎসা করব সেটাকে অনেকে ভুল বুঝতে পারে। তোমার কি আমার উপর ভরসা আছে? সিরিয়াস হয়ে জিজ্ঞেস করল নীল। কুণালের কোনো উত্তর দেওয়ার আগেই আশপাশের লোকজন নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে দিল। এখানে কোনো ভুল বোঝাবুঝির কি আছে? আমার তো মনে হয় সেন পরিবারের এই ফালতু ঘরজামাইয়ের মনে ধরেছে বৌদিকে, আর এখন সুযোগ বুঝে ও ভুলভাল কিছু একটা করে সেটার ফায়দা তুলতে চাইছে। টমি সাউ হঠাৎ সুযোগ বুঝে নীলের দিকে আঙুল তুলে ভয়ানক চেঁচিয়ে উঠে বলল, তোর সাহস কি করে হলো অদিতি বৌদির দিকে বাজে নজরে দেখার? তোর এই সমস্ত কায়দাবাজি এখানে চলবে না। কুণাল, আমার মনে হয় না তোমার নীলের কথায় পাত্তা দেওয়া উচিত। আমার মনে হয় না ও কিছু জানে। অমিয় সরু চোখে নীলকে দেখতে দেখতে বলল। অমিয় আর টমি সাউয়ের কথা শুনেও নীলের হাবে ভাবে কোনো পরিবর্তন দেখা দিল না। সে ওদের দিকে ঘুরে সঙ্গে সঙ্গে বলল, তোমরা দুজন যখন এত চেঁচামেচি করছো তাহলে আমার মনে হয় যে তোমাদের কাছে অদিতিকে বাঁচানোর নিশ্চয়ই কোনো উপায় রয়েছে। বেশ, তাহলে তোমরা এগিয়ে আসো আর অদিতিকে বাঁচাও।
একদম বেশি চালাকি করার চেষ্টা করবে না। বেশ রাগী গলায় হুমকি দিল অমিয়। যদি আমরা মানুষের প্রাণ বাঁচাতে পারতাম তাহলে করে ফেলতাম। তোমার মতন কোনো নোংরা খেলা খেলতাম না, টমিসাও খুব অ্যারোগেন্টভাবে বলে উঠল। মোদ্দা কথা হলো, তোমাদের কাছে এই মুহূর্তে অদিতির চিকিৎসা করার মতো কোনো উপায় জানা নেই। কি আমি ঠিক বলছি তো? হঠাৎ নীলের কথা বলার ভঙ্গি পুরোপুরি বদলে গেল। তাহলে যে ব্যাপারে তোমাদের কোনো ধারণাই নেই, সেই সব ব্যাপারে নিজেদের নাক গলিয়ে ফালতু কথা না বললেই কি নয়? ঠিক সেই সময় কুণাল প্রচণ্ড গম্ভীরভাবে বলে উঠল, নীল একদম ঠিক কথা বলেছে। যদি তোমাদের মধ্যে কেউ আর কোনো রকম বাগড়া দেওয়ার চেষ্টা করে, আমি তাকে তুলে সোজা এই নদীতে ফেলে দেব। কুণালের মুখে এই কথা শুনে সবাই হঠাৎ করে অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। অমিয়, টমি কেউ আর মুখ খোলার সাহস পেল না। এরপর কুণাল নীলের দিকে তাকিয়ে বলল, নীল, তোমার উপর আমার বিশ্বাস আছে। তুমি যা বলবে আমি তাই করব। তুমি শুধু আমার অদিতিকে বাঁচাও, আমি তোমার পায়ে পড়ছি। আরে কি করছো? কিচ্ছু হবে না অদিতি, তুমি এক্ষুনি যাও আর দুটো বড় দেখে মাছ নিয়ে এসো। সকাল থেকে কয়েকজন নদীর ধারে মাছ ধরতে বসেছে, এতক্ষণে ওরা অন্তত দুটো মাছ তো ধরেই ফেলেছে, বিনয়ের সাথে বলল নীল। যখন থেকে অদিতি জ্ঞান হারিয়েছিল তখন থেকে কুণাল অদিতির হাত ধরে মাটিতেই বসেছিল, কিন্তু নীলের কথা মতো সে ছুটে চলে গেল মাছ আনতে। এদিকে নীল মাটির থেকে তুলে নিজের কোলের উপর শোয়ালো অদিতিকে। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।